কোলাহল পেছনে ফেলে আপনাকে কান পাততে হবে প্রকৃতির আওয়াজ শুনতে, যেখানে সমুদ্রের ঢেউ ডাকে, যেখানে পাহাড়ের বাতাস হাত ছেড়ে দেয়, কিংবা সূর্যাস্তের সময় নিজেকে তুচ্ছ মনে হওয়া কোনো অপার্থিব সৌন্দর্যের সামনে। আমি মারুফ প্রায় পুরোটা সময় জুড়ে ক্যামেরার পিছনে ছায়া হিসেবে থেকে গল্পটাকে সাজিয়েছি, এবং অপার সৌন্দর্য, চেনা অচেনা গুণের মনোমুগ্ধকর গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে পিস অফ মারুফের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর যাচ্ছি আর মারুফ ভাই আমাদের ব্লগ করতেছে। মারুফ ভাই আমাদেরকে এই যে শুট করতেছে। আসেন আসেন। আমরা 14 জন ট্যুর মেম্বার নিয়ে যাত্রা শুরু করি ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আনুমানিক রাত 12টার দিকে ছেড়ে সকাল 9টার দিকে আমরা সুনামগঞ্জ পৌঁছাই। সকালবেলা বাস থেকে নেমে সবাই একসাথ হয়ে পানশিতেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যে যার যার মতো পছন্দের খাবার পরোটা অথবা খিচুড়ি দিয়ে সকালের নাস্তা শেষ করি। আমাদের নৌকা বাঁধা ছিল সাহেববাড়ি ঘাটে, এবং পানশি থেকে ঘাটের হাঁটা পথের দূরত্ব 10 মিনিটের মতো। এই জন্য আর অটো নেইনি, হেঁটেই চলে এসেছি। অগাস্টের শেষের দিকে হওয়ায় পানি কম, নতুবা পানি ঘাট ছুঁই ছুঁই করত। স্বপন, সাজিদ, আমাদের আরেকটা মারুফ, এবং আমার আগে শুভ সহ সবাই একে একে আমরা নৌকায় উঠছি। নৌকায় আমাদের ব্যাগগুলো রেখে পরবর্তী কাজ হচ্ছে আমাদের নৌকার বাবুর্চিকে নিয়ে বাজারে যাওয়া এবং প্রয়োজন মতো এই পুরো ট্রিপের বাজার শেষ করা। ওনার নির্দেশ মতো ঘাটের সামনে থেকে প্রয়োজনীয় শুকনো জিনিসপত্র কিনে নিলাম। আমাদের বাবুর্চি একটা জিনিস খুব ভালো লেগেছে, উনি সবকিছু নিজের পছন্দ মতো যেটা ওনার কাছে ভালো মনে হয়েছে উনি নিয়েছেন, এবং আমাদের তরফ থেকে এই জন্য পরিপূর্ণ স্বাধীনতা ওনার জন্য দেওয়া ছিল। শুকনো বাজার কেনার পর একটা অটো নিয়ে চলে আসি মাছের আড়তে। আমাদের টার্গেট হচ্ছে হাওড়ের বোয়াল মাছ কেনার। শুনেছি হাওড়ের মাছ নাকি অনেক সুস্বাদু হয়, যদিও আমি মাছ খাই না। মাছের পাশাপাশি আমাদের আরও লাগবে দেশি মুরগি এবং হাঁস। আড়তে বিভিন্ন রকমের মাছ দেখা যাচ্ছে। আমাদের সামনে আমাদের বাবুর্চি, আমি ওনার নাম ভুলে গেছি, এবং স্বপন। দেখা যাক আমাদের ভাগ্যে আজকে কি আছে। হাঁটতে হাঁটতে আমাদের বাবুর্চি আমাদেরকে নিয়ে যাচ্ছে আড়তের পিছনের দিকে। এই মুহূর্ত পর্যন্ত আমি আসলেই জানি না আড়ত রেখে ঠিক এখানে কেন আসছে, কিন্তু আমি সত্যি অবাক হয়ে যাই এই দৃশ্য দেখে যে মাছগুলোকে আসলে জীবিত রাখার জন্য ওনারা এভাবে পানিতে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ, এত সুন্দর এবং জীবিত এবং বড় মাছ আসলে দেখতে কার না ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে কেজি চায় 1000 টাকা করে। মাছ আমাদের জন্য একটু বেশি বড় হয়ে যায় এবং বাজেটেরও বাইরে চলে যায়, এই জন্য আসলে ওনার কাছ থেকে আর নেইনি। মনে হয় সবগুলো মশারির ভিতরে এভাবেই মাছকে জীবিত রাখা হয়, এবং এটাই এখানকার ট্রেডিশন। যাই হোক, আমরা আড়তে উঠে আসলাম আরেকটু ছোট সাইজ এবং কম দামের আশায়, দেখি পাই কিনা। মনে হয় একটু ছোট সাইজের দুটো মাছ একসাথে পাওয়া গেছে। আচ্ছা, কত? 650 টাকা।
কত হয়েছে ভাই দুটা মিলে কত হয় 3 কেজি 200 76 টাকা বাদ হয়েছে পুরা আমরা 2000 টাকা 76 টাকা বাদ দিলাইছি 76 বাদ রেটিয়া দিয়ে আপনি আমার কয়টা দিবেন 3 কেজি 200 গ্রাম মাছ 2000 টাকা চাই এটা কি কর্ম নেই আগা দিলা ফিরে এই হচ্ছে আমাদের মাছালা আমরা ওদের কাছ থেকে মাছ নিছি 200 টাকা বল হবে বল হবে এই মুরগি গেছে গা শেষ আমার হাতে আমাদের মুরগিও নেওয়া হয়ে গেছে। বাবুর্চি ভাই মাশাআল্লাহ এত অ্যাক্টিভ, আমাদের জন্য খুব সুন্দর দুটো হাঁসও জোগাড় করে ফেলছেন। শুভকে দিয়ে একটা রিকশায় করে মাছ, মুরগি, হাঁস নৌকায় পাঠিয়ে দিলাম। আমি, স্বপন আর আমাদের বাবুর্চি ভাই যাচ্ছি আরেকটু পর আরও কিছু বাজার শেষ করে। রঙের খেয়া শিপ, এই শিপে আমরা এখন যাব, উঠবো এবং শিপ নিয়ে আমরা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাব। ওকে, সি ইউ। আমাদের শাওনের ভাষ্য মতে শিপ ওরফে নৌকায় করে আমরা এখন যাত্রা শুরু করব। এই হচ্ছে আমাদের নৌকা রঙের খেয়া। এই রঙের খেয়ার চেহারা 2025-এ এসে এমনটি আর নেই, হয়ে গেছে নান্দনিক হাউস বোট। এই চেহারার ট্রেডিশনাল বোট সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর রুটে এখন দেখা যায় না বললেই চলে। এখন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন নামের এবং প্যাকেজের হাউস বোট আছে। আমার গল্পটা একটু পুরনো, বিভিন্ন কারণে গল্পটা পরিপূর্ণ রূপ পায়নি। আমরা যাত্রা শুরু করলাম সকাল 10টার সময়। সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর যেতে এরকম বেশ কয়েকটি ব্রিজ পাবো। এখন হাওরে পানি কম, নতুবা এই পিলারের অধিকাংশই পানির নিচে থাকে। আমি এর আগেও যে কবার এসেছি, প্রতি বাড়ি মাঝিরা নৌকার ছাদে সামিয়ানা টানিয়ে দিত এই ব্রিজগুলো পার হবার পর, নতুবা ব্রিজের নিচে আটকে যাওয়ার ভয় ছিল। যথারীতি পানি কম থাকায় মাঝিরা ইতোমধ্যেই সামিয়ানা টাঙিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখনই প্রচন্ড রোদ, এই রোদে ছাদে থাকা অসম্ভব। সামিয়ানা টাঙানো হয়ে গেলে নিচ থেকে সবাই সুবিধা মতো উপরে এসে বসতে পারবে। দেখতে আসলাম রান্নাঘরে কি কি আয়োজন চলছে। এখানে ইঞ্জিনের প্রচন্ড শব্দ। ভাত হয়ে গেছে, ভাতের মাড় ফেলা হচ্ছে। পেঁয়াজ কাটা, বাহ, এখানে আমাদের মাছও কাটা হয়ে গেছে দেখছি। সারা রাত জার্নির পর সবাই একটু টায়ার্ড। আমার ডান পাশে কার্ড খেলা হচ্ছে। ইঞ্জিন রুমে নৌকা থেকে বাড়তি পানি সেচে ফেলে দেওয়া হচ্ছে। মূলত কার্ড চুইয়ে প্রবেশ করা পানি, সাথে আছে রান্না এবং ধোয়াধুয়ির পানি। সামিয়ানা টানানো হয়ে গেলে সবাই উপরে এসে দুপাশের এবং দূরের মেঘালয়ের পাহাড় সৌন্দর্য উপভোগ করছে। এবং আমার কাছে মনে হয়েছে জুলাই আগস্ট মাস হাওড়ে আসার সবচেয়ে উপযুক্ত এবং সুন্দর সময়। প্রসঙ্গক্রমে বলে রাখি, যে ঘাট থেকে আমরা উঠলাম, মানে সাহেববাড়ি ঘাট, মূল ঘাট হওয়া সত্ত্বেও খুব সম্ভবত ইজারা সংক্রান্ত কারণে অথবা অন্য যে কোনো কারণেই হোক না কেন, এক এক নৌকা এক এক ঘাট থেকে ছেড়ে যায়। নৌকা কোন ঘাট থেকে ছেড়ে যাবে সেটা আপনি প্যাকেজ বুকিং দেওয়ার পরে আপনাকে নৌকার পক্ষ থেকে ওরাই জানিয়ে দেবে।
শুধু আপনাকে বাস থেকে নেমে অটোতে করে ওই ঘাটে চলে যেতে হবে। অটোর কথা এই জন্য বললাম, প্রশাসন থেকে বাস এখন শহরে প্রবেশ করতে দেয় না, সুতরাং আপনাকে শহরের একটু বাইরে বাস থেকে নামিয়ে দিবে এবং অটোতে করে আপনার নৌকার ঘাটে যেতে হবে। অটো ঠিক করার সময় অবশ্যই একটু দামাদামি করে নেবেন। এখন দুপুরবেলা আমরা হাওড়ের ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি। টাওয়ারের পাশেই নৌকা রেখে আমরা গোসল সেরে নিব। একটু উপর থেকে হাওড়ের সৌন্দর্য দেখার জন্য ওয়াচ টাওয়ারে উঠছি। এটা কমন জায়গা এবং সবাই এখানে আসে। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে এই হাওর 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামেও পরিচিত। ভারতের মেঘালয় পাহাড়ের ছোট বড় প্রায় 30টি ঝর্ণা এই হাওরে এসে মিশেছে। মেঘালয়ে বৃষ্টি হওয়া মানে সেই বৃষ্টি ঝর্ণা দিয়ে হাওরে এসে নামে এবং কখনো দুকুল ছাপিয়ে বন্যায় রূপ নেয়। এই সময় দ্বীপের মতো ছোট ছোট ঘরগুলো মাথা উঁচু করে জেগে থাকে এবং নৌকা তখন একমাত্র বাহন হয়ে ওঠে। আবার ঠিক শীতের সময় এর চেহারা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। কয়েকটি খাল ছাড়া বিলে পানিই থাকে না, তখন বিলগুলো হয় আবাদি জমি এবং গবাদি পশুর চাষভূমি। যাই হোক, সবাই পানিতে নেমে গেছে। হাওয়ার পানি বেশ স্বচ্ছ, কিন্তু সবাই একসাথে নামায় পানি ঘোলা হয়ে গেছে। যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। বিকাল হতে হতে আমরা চলে এসেছি নীলাদ্রি লেকে, যার আরেক নাম শহীদ সিরাজ লেক। একদম বর্ডার ঘেঁষা এই জায়গা থেকে একটা সময় চুনাপাথর উত্তোলন করা হতো, যার ফলে এখানে লেকের মতো একটা জায়গার জন্ম নেয়। টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য এটা আরেকটি কমন জায়গা এবং এখান থেকে বিকালে সূর্যাস্ত দেখার মজাই অন্যরকম। দ্বিতীয় দিন আমরা যাত্রা শুরু করলাম ওয়াচ টাওয়ার থেকে জাদুকাটা নদীর উদ্দেশ্যে। গত রাতে আমরা এখানেই ছিলাম হাওর বিলাস নামে একটা রিসোর্টে। রিসোর্ট বলতে আহামরি কিছু না, 3 ছেড়ের 3টা রুম। তবে এখানে রাতে থাকতে ভালো লাগে, কারণ সামনে খোলা অথই পানি দেখা যায়। দুর্ভাগ্যবশত এখনকার হাউস বোটগুলোতে এখানে থাকার সুবিধা পাবেন না। ওরা রাতে নীলাদ্রি লেকেই থাকে, কারণ ওখান থেকে পরের দিনের জাদুকাটা নদীর দূরত্ব অনেকটা কম। আমাদের চারপাশটা এতটাই সুন্দর যে এডিট করার সময় ফুটেজ ডিলিট করতে একদমই মন চায় না এবং খুব হিমশিম খেতে হয় যে কোনটা রাখবো কোনটা ডিলিট করবো। আপনি চাইলে ঢাকা থেকে সরাসরি বাসে করে সুনামগঞ্জ আসতে পারেন, আবার নেত্রকোনার মোহনগঞ্জ, ওখান থেকে লঞ্চে করে সুনামগঞ্জের তাহিরপুর হয়ে হাওড়ে আসতে পারেন। আবার ট্রেনে সিলেট এসে বাকিটা পথ সিএনজি বা গাড়ি ভাড়া করেও আসতে পারেন। বাংলাদেশের সব দর্শনীয় জায়গাগুলোর মধ্যে টাঙ্গুয়ার হাওরকে আমি ব্যক্তিগতভাবে র্যাঙ্কিংয়ে
1 থেকে 3-এর মধ্যে রাখবো। আমার কাছে মনে হয় এটা এমন একটা জায়গা যেখানে একবার হলেও অবশ্যই সবার যাওয়া উচিত। তবে হাওড়ের আবহাওয়া খুব আনপ্রেডিক্টেবল। ভাগ্য বেশ সুপ্রসন্ন হলে আপনি হয়তো একটু মেঘলা আকাশ পাবেন বা রোদের তাপ একটু কম মনে হবে, আর খারাপ হলে প্রায় 6 ফুট পানির নিচেও সূর্যের তাপে পানি গরম হয়ে থাকবে, যা আমি পেয়েছি। এবং তখন পানির উপরে কেমন লাগতে পারে সেটা সহজেই আন্দাজ করে নেওয়া যায়। গল্প বলতে বলতে আমাদের সকালের খাবার রেডি। মেনু ছিল খিচুড়ি এবং ডিম। যে কথা না বললেই নয়, আমাদের বাবুর্চির হাতের রান্না অসম্ভব মজার। আমি যতবার হাওড়ে গিয়েছি এত মজার রান্না আমি কোথাও পাইনি। যথারীতি স্বপন আপ্যায়নের কাজে ব্যস্ত, এবং মাশাআল্লাহ এটা ওরই কাজ এবং ও এই কাজটা অসম্ভব ভালো পারে। আমরা দুপাশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। হাওড়ে না আসলে বোঝা যাবে না এটা কত সুন্দর জায়গা। যতই জাদুকাটা নদীর দিকে আগাচ্ছি, পানির রঙও পরিবর্তন হতে শুরু করেছে। মনে হচ্ছে সেন্ট মার্টিনের সবুজ নীল স্বচ্ছ পানি দেখতে পাচ্ছি। এই নদীতে অনেক বালক্ষেত থাকে, যেগুলোতে করে বালি ক্যারি করা হয়। দুপুরবেলা জাম্বুরার ভর্তার স্বাদ অতুলনীয়। সাজিদ জাম্বুরা কাটছে আর বাকি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখন পুরোপুরি হয়ে গেছে এবং যানবাহনও চলাচল করে। আমাদের দুপাশে বালক্ষেতগুলোতে বালি ভরাট করা হচ্ছে। বালি উঠানোর ফলে পানি এখানে বেশ ঘোলা। বাড়ি করার সময় যে লাল বালি ব্যবহার করা হয় তা মূলত এখান থেকেই যায়। সীমান্ত ঘেঁষা এই জায়গায় খুব সম্ভবত পাশের মেঘালয়ের ঝর্ণার পানির সাথে এই বালি নেমে আসে। এখানে আমাদের গন্তব্যস্থল বারিকাটিরা, যেখানে ইন্ডিয়ান বর্ডার আছে, তারপর শিমুল বাগান এবং শেষে নদীতে গোসল করা।
আমরা বারিকা টিলায় উঠছি। এই টিলা থেকে জাদুকাটা নদী এবং মেঘালয় পাহাড়ের অপূর্ব মেলবন্ধন দেখা যায়। নৌকা ছাড়াও অনেকেই বাইক নিয়ে এখানে ঘুরতে আসে। এটা হাওড়ে ঘোরার আরেকটা জনপ্রিয় এবং সুন্দর স্পট। ঠিক প্রদীপের নিচে অন্ধকারের মতো উপর থেকে যত নৌকা দেখা যায় সবগুলোই বালি তোলার কাজে ব্যবহার হয় এবং প্রচণ্ড বিকট শব্দ তৈরি করে, যা সবার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে বলি, আমাদের জনপ্রতি খরচ হয়েছে প্রায় ৫,৫০০ টাকার মতো, যেখানে বাস, নৌকা ভাড়া এবং নিজেদের পছন্দ মতো বাজার করাও ছিল। তবে এর জন্য অবশ্যই একটা বড় গ্রুপ লাগবে। এই পাহাড়গুলো যদি আমাদের হতো কতই না ভালো হতো। অবশেষে জাদুকাটার ঠান্ডা পানিতে নেমেই গেলাম। সবাই যেন তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিল কখন ঠান্ডা পানিতে শরীর ডোবাবে। আকাশে মেঘ দেখা যাচ্ছে এবং শিমুল বাগানে খুব অল্প সময় কাটিয়ে ফিরতি পথে রওনা দিলাম। তাড়াহুড়োয় শিমুল বাগানের ভিডিও করা হয়নি এবং সবাই এত ক্ষুধার্ত ছিল যে এই পড়ন্ত বিকালে খাবার পেয়ে আর কোনো কিছুর কথাই মাথায় আসেনি। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে শিমুল বাগানকে তুলে ধরব। রাত ৯টায় আমাদের বাস, ফিরতে হবে যত দ্রুত সম্ভব। অন্ধকারে রাস্তা হারালে খুঁজে পেতে সমস্যা। সব বাঘগুলো একই রকম মনে হয়, অনেকটা জীবনেরই মতো। এটা আমার প্রথম পূর্ণাঙ্গ ব্লগ। কেমন হয়েছে বা কি করলে আরেকটু ভালো করা যায় কমেন্টে জানাবেন এবং অবশ্যই অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্মৃতির ব্যাগটা ভারী করতে করতে পড়ন্ত বিকালে সূর্যাস্ত বলে, কাল আবার একটা নতুন দিন, নতুন পথ, নতুন ভ্রমণ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।